সরকার বিরোধী তীব্র বিক্ষোভে ফেটে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যেই সংসদ সদস্যদের জন্য মাসিক ভাতা বৃদ্ধি ঘোষণা থেকে বিক্ষোভের সূত্রপাত। পরে পুলিশের গাড়ি চাপায় ফুড ডেলিভারি কর্মীর মৃত্যুর ঘটনা বিক্ষোভে নতুন মাত্রা দিয়েছে। জানা গেছে, নিয়মিত বেতনের পাশাপাশি দেশটির 580 সংসদ সদস্যের জন্য মাসিক 50 মিলিয়ন রুপি বা প্রায় 3000 মার্কিন ডলারের আবাসন ভাতা অনুমোদন দেয় সরকার। এই সংখ্যা দেশটির ন্যূনতম মজুরির 10 থেকে 20 গুণ বেশি। জীবনযাত্রার ব্যয়ের চাপে হাঁসফাঁস করা মানুষের কাছে এই খবর পৌঁছালে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আগস্টের শেষের দিকে রাজধানী জাকার্তায় একটি বিক্ষোভে পুলিশের সাজোয়া যানের চাপায় এক ফুড ডেলিভারি কর্মীর মৃত্যু হয়। পুলিশের গাড়ি যখন আফফানকে চাপা দেয় তখন তিনি একটি ডেলিভারি দিতে যাচ্ছিলেন। তিনি কোনো আন্দোলনে যুক্ত ছিলেন না। 21 বছর বয়সী আফফান কুর্নিয়া ওয়ানের মৃত্যুতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। ফুড ডেলিভারি কর্মীদের দেখা হয় দেশটির কর্মসংস্থানের সুযোগের অভাবের প্রতীক হিসেবে। আফফানের গল্প ইন্দোনেশিয়ার কোটি কোটি স্বল্প আয়ের মানুষের প্রতিচ্ছবি, যারা অনিশ্চিত আয়ের মধ্যে প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এমন বাস্তবতায় আফফানের মৃত্যু বিক্ষোভকে আরো উস্কে দিয়েছে। দেশটির রাজধানী জাকার্তা থেকে শুরু করে সুমাত্রা, সুলাওয়াসি, কালিমান্তান ও বালির রাস্তায় মানুষ নেমে আসে। তাদের আটকাতে টিয়ার গ্যাস, জলকামান ব্যবহার করে পুলিশ। এ সময় একাধিক স্থানে সংঘর্ষ এবং সরকারি ভবন ও সংসদ সদস্যদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিক্ষোভ দমনে দেশটির সরকার নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিলে উত্তেজনা আরও বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে এশিয়ার বিভিন্ন দেশ প্রভাবশালী রাজনৈতিক পরিবারগুলোর বিরুদ্ধে গণ অসন্তোষ ও ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে। গত আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত ঐতিহাসিক অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে, যা এই অঞ্চলে পরিবারকেন্দ্রিক রাজনীতির ওপর একটি বড় আঘাত হানে। সেই আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়েছে ইন্দোনেশিয়ায়, যেখানে নতুন সরকারের শপথ গ্রহণের আগেই রাস্তায় নেমেছে হাজার হাজার শিক্ষার্থী। এশিয়ার দেশগুলোতে পরিবারতন্ত্রের বিস্তার এবং তার বিরুদ্ধে গণবিক্ষোভের পেছনে কিছু সাধারণ কারণ চিহ্নিত করা যায়। প্রথমত, অনেক দেশেই বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন সংস্থাগুলোর মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী নয়। ফলে প্রভাবশালী পরিবারগুলো সহজেই আইন পরিবর্তন করে বা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। দ্বিতীয়ত, রাজনৈতিক পরিবারগুলো প্রায়শই একটি শক্তিশালী বলয় তৈরি করে, যার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ, ব্যবসা বাণিজ্য এবং সরকারি চাকরি নিজেদের অনুসারীদের মধ্যে বন্টন করা হয়। এটি ব্যাপক দুর্নীতি ও অর্থনৈতিক বৈষম্যর জন্ম দেয়। তৃতীয়ত, বর্তমান তরুণ প্রজন্ম, যারা ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিশ্ব সম্পর্কে অনেক বেশি অবগত, তারা মেধা ও যোগ্যতার মূল্যায়ন চায় এবং বংশানুক্রমিক নেতৃত্বের পরিবর্তে স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা দেখতে আগ্রহী। সবশেষে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ধৈর্যচ্যুতি ঘটছে, যা অসন্তোষকে বিক্ষোভে রূপ দিচ্ছে। দর্শক, আজকের বিষয় এশিয়া জুড়ে পরিবারতন্ত্রের বিরুদ্ধে গণরোষ, সরকার বিরোধী তীব্র বিক্ষোভে ফেটে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। আজকের আলোচনা আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ শফিউল্লাহ এবং সিটিজেন হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর সুজিত কুমার দত্ত। দুজনকেই স্বাগত জানাই আজকের আয়োজনে। আমরা শুরুতেই যেতে চাই জনাব শফিউল্লাহ আপনার কাছে। আপনি একটু এই আমাদের বিষয়ভিত্তিক যে আপনার যে পর্যবেক্ষণ রয়েছে সেই বিষয়টা আগে আপনার কাছ থেকে জেনে নিব, যে ইন্দোনেশিয়ার বর্তমান অবস্থা কি তা মানে যারা আছে ক্ষমতায় তারা তৈরি করলো, নাকি একটা জনরোষ বা একটা মানে ফুলে ফেপে উঠছে পুরো এশিয়া অঞ্চলের, এই যেটা আমরা 5ই আগস্টে দেখেছি বাংলাদেশে? হ্যাঁ, আপনি সঠিকভাবে বলেছেন। এটা শুধু ইন্দোনেশিয়া এককভাবে নয়, এটা পুরোপুরি আমাদের সাউথ ইস্ট এশিয়ার একটা 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 পূর্ণচিত্র।
সেখানে দেখা যাচ্ছে যে ইন্দোনেশিয়াতে আপনার পারিবারিক তন্ত্র দীর্ঘদিন ধরে চলে আসছে। ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট তার ছেলেকে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছে। তার পরিবারের যে পারিবারিক তন্ত্র যেটা সেটা ইন্দোনেশিয়াতে দীর্ঘদিন থেকে আছে। সুকর্ণর পরে তার মেয়ে সুকর্ণ 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 জায়া বোধ খুব সম্ভব সুকর্ণ পুত্রী, সেও কিন্তু ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হয়েছিলেন। বর্তমান যে দুর্দান্ত ছিলেন বিগত রাষ্ট্রপতি, তার ছেলেকে তিনি এই নতুন রাষ্ট্রপতির অধীনে ভাইস প্রেসিডেন্টের পদে নির্বাচনের সুযোগ সুবিধা করে দিয়েছেন। এই পরিবর্তন ধারাবাহিকতার সাথে বিদেশে আবার জনগণের দীর্ঘদিন থেকে স্মৃতি, বেকারত্ব, ললেসনেস, তারপরে কোনো জবাবদিহিতা সরকারের হিসেবে আবার ভুগছিল। তো এর মধ্যে আবার পার্লামেন্ট সদস্যরা তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা বাড়িয়ে নিয়েছে। জনগণ কিন্তু দারুণ অর্থনৈতিক কষ্টে আছে, তার মধ্যে এইসব চলছে। পারিবারিক তন্ত্রের জেরে আজকে ইন্দোনেশিয়ার মানুষ উত্তাল, সেখানে আপনার এর একটা চরম অবস্থায় আসছে, যেখানে এখন দৈনন্দিন জীবন মানুষ ব্যাহত হচ্ছে। এবং আপনার যে পারিবারিক তন্ত্রের যে ধারাবাহিকতা, তার সবচেয়ে খারাপ দিক হলো এইখানে করে দলে কোনো নির্বাচন হয় না, দলে কোনো গণতন্ত্র থাকে না, এবং দলপতি ইচ্ছে সবকিছু হয়। সেখানে পার্লামেন্ট একটা নির্বাচিত হলেও সেটা অকেজ হয়, কারণ সদস্যদের কোনো এমন কোনো বক্তব্য জোরালো কোনো বক্তব্য থাকে না, সিদ্ধান্ত নিতে পারে না। সব সিদ্ধান্ত নেওয়া হয় দলগতভাবে। দলের যে প্রধান, যিনি অনেকটা অধিকার সূত্রে, পারিবারিক অধিকার সূত্রে যে দলপতি হন, তার সিদ্ধান্তে সবকিছু চলে। এটা কিন্তু একটা খণ্ডচিত্র নয়। আমি বলবো যে এই সাউথ এশিয়াতে প্রথম 1960 সালে যখন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বন্দনাইকে আততায়ীর গুলিতে নিয়ে, তখন তার স্ত্রী মাহবুব বন্দনাইকা প্রধানমন্ত্রী হন, সেই অনেক পারিবারিক সূত্রেই, উত্তরাধিকার সূত্রেই। তিনি 3 দফা প্রধানমন্ত্রী ছিলেন, এবং তার শেষ মেয়াদে তার মেয়ে চন্দ্রিকা কুমারতাঙ্গা রাষ্ট্রপতি হন। সেটাও আবার উত্তরাধিকার ধারা আসছে। পাকিস্তানে বেনজির ভুট্টো সেই উত্তরাধিকার সূত্রে পার্টির প্রধান হন, এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। বাংলাদেশে প্রয়াত রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিহত হওয়ার পরে তার স্ত্রী, বিধবা স্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হন, এবং তিনি 2 দফা বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। সবটা উত্তরাধিকার সূত্রেই। এবং তেমনিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা, তিনিও আবার আওয়ামী লীগের সভাপতি হন, এবং তিনি 3 দফা প্রধানমন্ত্রী ছিলেন। 4 দফায় তিনি কয়েক মাসের মধ্যেই তাকে পদত্যাগ বাধ্য হয়, এবং পদত্যাগ করে উনি ভারতে পালিয়ে যান। সুতরাং এটা এই একটা যে জিনিসটা আছে বলবো, এটা কিন্তু আমরা দেখেছি, থাইল্যান্ডও দেখেছি। থাকসিন সিনেমাস্তার মেয়ে, সেও কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন। অবশ্য পরবর্তী তাদের সাংবিধানিক কোর্ট থাইল্যান্ড কম্বোডিয়া কনফ্লিক্ট এই সময় এসে তাকে তারা পদচ্যুত করে। অধ্যাপক ডক্টর সুজিত কুমার দত্ত, আপনি অবশ্যই কথা শুনছিলেন জনাব শফিউল্লাহ, যিনি বলছিলেন বেশ লম্বা করে অনেক অঞ্চলের, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার কথা, মানে হিস্ট্রি তুলে ধরছিলেন। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ঢেউ লেগেছে, সাউথ এশিয়া থেকেই ঢেউটা শুরু হলো কিনা, বা আমরা এর আগে সাউথ ইস্ট এশিয়াতেও এরকম ঘটনা দেখেছি, মানে এটা কি ওই যে অনেকদিন থাকার ফলে হয়, নাকি উষ্ণ হয়ে ওঠার কারণটা কি, নাকি তারা ঠিকভাবে শাসন ব্যবস্থা ঠিক রাখতে পারেন না, নাকি টিকে থাকার কারণে এমন কিছু ভুল তৈরি করেন যা সাধারণ জনমনে এমন ব্যাপার তৈরি হয়, রাজা প্রজার একটা পার্থক্য খুঁজে পান, কোন কারণে উষ্ণ হয়ে ওঠে?
ধন্যবাদ আপনাকে। আপনি সঠিকভাবে বলেছেন, তবে আমি মনে করি না এটা দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু হয়েছে। আমাদের এই বিষয়কে জানতে হলে আমাদেরকে 2001 সালের দিকে যেতে হবে, 2011 সালের দিকে যেতে হবে। আরব বসন্ত যে তিউনিসিয়া থেকে শুরু হয়েছিল, আরব বসন্ত গণতন্ত্র প্রমোট করার জন্য 2011 সাল থেকে আরব বসন্ত নামে তিউনিসিয়া, লিবিয়া, মিশর, সিরিয়া এইসব জায়গায় কিন্তু সেই স্বৈর শাসক বলেন বা পৈতৃকতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য একটি শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল। তার পরবর্তীতে আপনি বলতে পারেন সাউথ এশিয়ার ক্ষেত্রে সেম, আমরা শ্রীলঙ্কার উদাহরণ দিতে পারি, বাংলাদেশের উদাহরণ দিতে পারি। এখন কারেন্টলি চলছে হচ্ছে ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড। তো প্রেক্ষাপট অনেকগুলো কাছাকাছি সময়। যদি আমরা কারণগুলোর দিকে তাকাই, আমরা যদি ইন্দোনেশিয়ার এখন বর্তমান এই সমস্যার সমাধানের বা অস্থিরতার মেইন কারণগুলো কিন্তু বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার খুব কাছাকাছি। প্রধান কারণ, মেইন কারণ হচ্ছে যে অর্থনৈতিক দুরবস্থা। এই দুরবস্থার ক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে যে একটি শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে এবং মানুষের উচ্চ কর দিতে হচ্ছে। এই সব কারণে মানুষের ভিতরে ব্যাপক একটি অসন্তোষ দেখা যাচ্ছে। আরেকটি বড় কারণ হচ্ছে যে গণতন্ত্রের নামে গণতন্ত্রকে পশ্চাৎ দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সবচেয়ে বড় হচ্ছে যে গুড গভর্নেন্স কে এনশিওর করার ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি কাজ করতে পারছে না, তারা গণতন্ত্রকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। আরেকটি বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দুর্নীতি ও অব্যবস্থাপনা। আপনারা যদি দেখেন ইন্দোনেশিয়ার এই রাজনৈতিক সংকটের মেইন কারণ হচ্ছে এমপিদের ভাতা বৃদ্ধি করা। এখন দেখা যাচ্ছে যে ইন্দোনেশিয়ার জনসংখ্যার একটি বড় অংশ যারা গরিব তারা দিন দিন গরিব হচ্ছে, আর যারা বড় লোক তারা একটি অংশ, খুব ক্ষুদ্র অংশ দিন দিন বড় হচ্ছে। তার মানে হচ্ছে যে তাদের ইনকাম ব্যালেন্স এটা একটা ব্যাপকভাবে অসামঞ্জস্যপূর্ণ দেখা যাচ্ছে। এমপিদের বিলাসবহুল ভাতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি কর্মকর্তাদের দুর্নীতি অভিযোগ জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয় এবং ক্ষোভের সৃষ্টি করে। আরেকটি সবচেয়ে বড় হচ্ছে সামাজিক বৈষম্য সৃষ্টি হয়েছে। এইসব কার্যকলাপের পরে সমাজের বিভিন্ন স্তরের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ভাবে বিভিন্ন একটি সামাজিক বৈষম্য দেখা দিয়েছে। এই জন্যই কিন্তু আমরা যে জেনজির কথা বলছি, এই আমরা এখন 5th জেনারেশন নেটওয়ার্ক ইউজ করছি, আমরা 5ম গ্রেডের নেটওয়ার্ক ইউজ করছি। এখন কিন্তু মানুষ সবাই সবকিছু, আমরা একটি গ্লোবাল ভিলেজে বাস করছি। বাংলাদেশের রাজনীতি কি হচ্ছে সেটা কিন্তু ইন্দোনেশিয়ার মানুষ খুব সহজে দেখতে পারে। সো এই যে একটি পরিবারতন্ত্র বা রাজনীতিকের যে ঢেউ, এগেনস্ট যে ঢেউ, এটা কিন্তু সমগ্র বিশ্বে একটি ধাক্কা দিয়েছে। এই ঢেউটা, এই ধাক্কাটা এখন লেগেছে ইন্দোনেশিয়া এবং আমরা যদি দেখি থাইল্যান্ডের এই রাজনৈতিক অস্থিরতার কারণগুলো একটু অন্যরকম। শুধুমাত্র যে আমরা যদি প্রধান কারণগুলো লক্ষ্য রেখে দেখতে পাবো, আমরা পপুলিস্ট বনাম সামরিক রাজকীয় দ্বন্দ্ব। আমরা দেখতে পাই থাইল্যান্ড একটি অন্যতম দেশ যেখানে দেশটিতে একটি দীর্ঘদিনের সংঘাত চলছে এবং একদিকে চলছে পপুলিস্ট বা জনপ্রিয় দলগুলো আর যারা প্রায়শই সিনায়াত্রা পরিবারের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সামরিক বাহিনী এবং রাজকীয় প্রতিষ্ঠান যারা ক্ষমতা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আবার দেখতে পাচ্ছি আদালতের অযাচিত হস্তক্ষেপ। বিভিন্ন সময় সাংবিধানিক আদালত প্রায়শই নির্বাচিত প্রধানমন্ত্রী বা কে অপসারণ করা হয়, বরখাস্ত করে থাকে। এর ফলে রাজনৈতিক স্থিতিশীলতা একটি ব্যাপক সংকট দেখা দিয়েছে থাইল্যান্ডে। আরেকটি বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্যার যে কথাটা বললেন, এই লাস্ট 2 মাস আগে যে সীমান্ত বিরোধী হয়েছিলেন কম্বোডিয়া এবং থাইল্যান্ডের ক্ষেত্রে, সেই কম্বোডিয়া এবং থাইল্যান্ডের কিন্তু সীমানাটা সেই পুরাতন। নতুন করে যখন উত্তেজনা শুরু হয় তখন একটি ফুনালা পাস হয় এবং ফুনালা পাশে বর্তমান সরকারের সাথে যে জোট ছিল, এই জোটের মধ্যে একটি ব্যাপক ক্রাইসিস তৈরি হয় এবং সম্প্রতি প্রধানমন্ত্রী যে সেনাটার জন্য একটি পুনরালাপ পাশ হয় এবং তা নিয়ে ব্যাপক সমালোচনা হয় সরকারের ভিতরে এবং জোট সরকার ভেঙে যায়। এই ঘটনাগুলো বর্তমান সংকটের একটি অন্যতম কারণ। অবশ্যই শুনছিলেন ডক্টর সুজিত কুমার দত্ত যে কথাগুলো বলছিলেন। এই প্রসঙ্গ ধরেই আপনার কাছে আসতে চান। ধরুন আরব বসন্তের কথা বলি, আরব বসন্তে যেসব দেশগুলো রয়েছে, তিউনিসিয়া, মিশর, লিবিয়া, সিরিয়া, এরকম অনেকগুলো দেশ আরব বসন্তের মধ্য দিয়ে একটা পরিবর্তন এসছে। তো সেই জায়গায় মিডল ইস্টের এখন যে দেশগুলো, আরব আমিরাত, লাইক কাতার, এগুলো কিন্তু এখনো রয়ে গেছে। সেখানে সেই সরকারকে বা তাদের আমির বা শেখকে দিয়ে কোনো মন্তব্য করলে তার জবাবদিহি কড়ায় গণ্ডায় তারা আদায় করে এবং তাদের অর্থনৈতিক অবস্থা নিয়ে তাদের যেখানে যারা বসবাস করে তাদের একটু খারাপ লাগে না এবং তাদের এমন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নেই যে প্ল্যাটফর্ম দিয়ে আমিরকে বা শেখকে চ্যালেঞ্জ জানাবে।
তাতে করে কি খুব অস্বস্তি তৈরি হচ্ছে তাদের দেশে? এমন কি হচ্ছে তারা গোয়িং ডাউন, তারা বর্বর জাতিতে পরিণত হচ্ছে? আর আরব বসন্তের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার যে চেষ্টা, সেই চেষ্টায় সেই সব দেশগুলো উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। জনাব শফিউল্লাহ, একটু যদি বলতেন। ধন্যবাদ। আমি এই অঞ্চলে ছিলাম, আমি লিবিয়াতে ছিলাম, তিউনিসিয়াতে ছিলাম। আরব দেশের সাথে আমার 16 বছরের অভিজ্ঞতা আছে। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরব ডেস্কে আমি কাজ করি দীর্ঘদিন থেকে, মিডল ইস্ট ডেস্কে। এটার সাথে তুলনা হয় না, সাউথ ইস্ট এশিয়া, সাউথ এশিয়ার সাথে তুলনা হয় না। সম্পূর্ণ কালচার, রেস, রিলেশন সব মিলিয়ে সম্পূর্ণ আলাদা জগৎ। এটার সাথে আমি কোনোভাবে তুলনা করার সমীচীন আমি মনে করি না। এবং যে অঞ্চলের কথা বলছে আরব বসন্ত, এরা কেউ কিন্তু আমাদের বাংলাদেশ বা ইন্দোনেশিয়ার মতো ইউনাইটেড না, ইন্দোনেশিয়া সরি তিউনিসিয়া, লিবিয়া, আপনার ইজিপ্ট, ওখানে কিন্তু বাংলাদেশের মতো পারমাণবিক তন্ত্র ছিল না, সেটা ডিক্টেটরশিপ ছিল। অন্য ইস্যু, আমি তুলনা করে লাভ নেই। আমাদের অঞ্চল যে জিনিসটা সবচেয়ে ডক্টর প্রফেসর সাহেব বলেছেন যে পারিবারিক তন্ত্র যখন থাকে তখন সেখানে গুড গভর্নেন্স থাকে না, এখানে রুল অফ ল থাকে না। যেখানে রুল অফ ল নাই, যেখানে জবাবদিহিতা নাই, সেখানে ডেমোক্রেসি থাকে না। ডেমোক্রেসির যে বেসিক যে জিনিসগুলো, মৌলিক উপাদান যেগুলা, সেই প্রতিষ্ঠানগুলো এখানে অকার্য করে দেওয়া হয় পারিবারিক তন্ত্রের শাসন আমলে। ঠিক বাংলাদেশে ঠিক তাই হয়েছে। তার সব করে নিজেদের লোক বসানো হয়, ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে, দুর্নীতি দমন কমিশন থেকে আরম্ভ করে যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান নিজেদের লোক বসানো হয়। কারণ হচ্ছে কি, তার এইভাবে সিস্টেমটা এমন করে নেয় দলের পার্টি অনুগত, এবং অনুগত পার্টি অনুগত তার নেতৃত্বের কাছে, নেতৃত্ব হলো তার ইউনাইটেড নেতৃত্ব। সুতরাং এইখানে এরকম পরিবেশে কোনো ডেমোক্রেটিক সিস্টেম কাজ করতে পারে না, কোনো আপনার যে কোনো ন্যায়ভিত্তিক প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে না। সুতরাং সেই জন্যই এখানে দেখুন, শেখ হাসিনার সময় অনেক ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, অবকাঠামো অনেক হয়েছে, অনেক মানুষের আয় ইনকামও বেড়েছে সর্বাধিকভাবে। কিন্তু দেখুন কি হলো শেষ পর্যন্ত, কারণটা কি? এই কারণটা হলো শুধু আপনি ইনফ্রাস্ট্রাকচার করলে হবে না, মানুষের যে বেসিক যেগুলো সেগুলো বিট করতে হবে, সেগুলো মানুষের যে ন্যায় বিচার পেতে হবে। মানুষ তোকে ন্যায় বিচার পায় না, মানুষ কোনো আপনার যে গুম হয়েছে, খুন হয়েছে, নির্বিচারে মানুষ হত্যা হয়েছে, তারপরে বিচার আচার নাই। এর কারণ সিস্টেমটা এমন ভাবে করে নেওয়া হয়েছে যেন পার্টি ক্ষমতা থাকতে পারে, পার্টির দলপতি তার বংশানুক্রমে যেন ক্ষমতা থাকতে পারে। সেই জন্য সুতরাং এটা ডেমোক্রেসির সাথে সম্পূর্ণ একটা ক্ল্যাশ অবস্থা ছিল। এবং তার নেতৃত্বে তরুণ সমাজ আসছে, তাদের কোনো অব্লিগেশন নাই, পিছনে কোনো তাদের এর বাইরেও তো আমরা যেতে পারছি না, আমরা একদম শেষ পর্যায়ে। সুতরাং এখানে যে আজকে যে এই যুগের মানুষদের কিন্তু যে চাহিদা আছে, যে চাহিদা ডেমোক্রেটিক এবং দেশ চলবে, এবং এখানে কোনো আপনার প্রতিষ্ঠান মানুষের কাজে লাগবে, সেখানে কেউ কেউ ইন্টারেস্ট করতে পারে। সেটাই এখন সবচেয়ে বড় এই যুগের দাবি, যে মানুষ কেন কেউ বেকার থাকবে আর কেউ লুটপাট করে আরামারে থাকবে, দেশের সম্পদ নিজের পাচার করবে। এই জন্য দেখুন মানুষ প্রাণ দিয়েছে বাংলাদেশে, তো সেটা আজকে সব দেশে এটা চোখ খুলে গেছে, আজকে সবাই তাই অনুকরণ করার চেষ্টা করছে। আমরা ডক্টর সুজিত কুমার দত্ত আপনার কাছ থেকে জানতে চাইবো, যেটি বলছিলেন জনাব শফিউল্লাহ, সেই সূত্র ধরে যদি বলি যে এত কিছুর পরেও মোদী সরকার বা মোদীর ভারতীয় জনতা পার্টি বারবার নির্বাচিত হয়ে লাস্ট 3 বার আছে, কংগ্রেসের মতো একটা প্রাচীনতম দল, তাদের কি পরম্পরার কারণেই কি তারা সাফার করছে, নাকি এত কিছু করার পরও যেখানে ইন্ডিয়াকে সেকুলার রাষ্ট্র থেকে সরিয়ে নিয়ে আসার একটা অপচেষ্টা চলছে, তবু নির্বাচনে থ্রেট হতে পারছে না কোনো কিছুই মোদির জন্য? ধন্যবাদ। এটা একটি বড় কারণ হতে পারে। আমরা যদি কংগ্রেস বিজেপির প্রতিদ্বন্দ্বী দল ধরি, তাহলে সেটা হচ্ছে কংগ্রেস। কংগ্রেস পার্টির যে নেতৃত্ব, আপনি দেখবেন রাহুল গান্ধী একমাত্র প্রতিনিধি, কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বের অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছে
সে দলকে নেতৃত্ব দিতে পারছে না বা দল থেকে আবার বলছে আমি পারবো না অন্য কেউ। এবং কংগ্রেস, রাহুল গান্ধী যেহেতু এইগুলো একটি পারিবারিক একটি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সবাই চায় যে কংগ্রেসের দায়িত্ব রাহুল গান্ধী নেই। তো রাহুল গান্ধী যে নেতৃত্ব দেওয়ার যে তার সক্ষমতা নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে, এবং লাস্ট নির্বাচনগুলো সেগুলো কিন্তু একটি বড় ইস্যুস। তো আপনি যে প্রসঙ্গগুলো বলছিলেন যে মিডল ইস্ট, বিশেষ করে মিডল ইস্টে কেন এই ধরনের অসন্তোষ হচ্ছে না, বাংলাদেশ ও অন্যান্য জায়গা হচ্ছে। আপনি যদি দেখেন বাংলাদেশের ক্ষেত্রে, আমরা লাস্ট বিবিসি নিউজে দেখতে পাচ্ছি বাংলাদেশের দারিদ্রতার হার হচ্ছে 28%। তার মানে অলমোস্ট 1/3% অফ পিপল লিভিং আন্ডার দ্য পভার্টি লাইন। সো আমাদের প্রতি বছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন কোটিপতি জন্ম হচ্ছে। তার মানে আমাদের যে ইনকাম যে একটি অসামঞ্জস্যভাবে বৃদ্ধি পাচ্ছে, বড়লোক হচ্ছে দিন দিন, আর গরিব মানুষ আবার গরিব দিকে যাচ্ছে। এটা শুধু বাংলাদেশের চিত্র না, ইন্দোনেশিয়ার চিত্র, থাইল্যান্ডের চিত্র। এই যে ইনকাম, আয়ের যে একটি বৈষম্য, এই বৈষম্য আরব বসন্তের আগে ওই দেশগুলোর অবস্থা যেমনটা ছিল, অর্থনৈতিক অবস্থা, সেটাকে আরব বসন্তের পরের অধ্যায়ে এসে আপনার অভিজ্ঞতা কি, বা আপনি কি পর্যবেক্ষণ করেন? তারা কি এগিয়েছে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে? আরব বসন্ত যদি চিন্তা করেন, আরব বসন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে দুইটা প্রধান নীতি বিশ্বাস করে থাকে। একটি হচ্ছে যে গণতন্ত্রকে প্রমোট করা, আরেকটা হচ্ছে যে হিউম্যান রাইটস কে এনশিওর করা। এখন গণতন্ত্রকে ওই দেশগুলোর পরিবর্তন এসেছে, কোনো পরিবর্তন হয়নি, বরং আরব বসন্ত ওইসব অঞ্চলকে বিনষ্ট করেছে। ওইসব অঞ্চল যেসব ডেভেলপমেন্ট ছিল সেই ডেভেলপমেন্ট নষ্ট করেছে। এখন আপনি যদি সিরিয়া, লিবিয়া, তিউনিসিয়া, মিশরের মানুষের সাথে কথা বলেন, সবাই এখন পুরনো শাসন ব্যবস্থা ফিরে আসতে যাচ্ছে। ধন্যবাদ জনাব শফিউল্লাহ, সেই সঙ্গে ধন্যবাদ ডক্টর সুজিত কুমার দত্ত, দুজনকেই। সবার আগে দেশ। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করছি। নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেক্সল অনুষ্ঠানে আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ডিবিসির সাথে থাকুন 24 ঘন্টা।